আজকে সকালটাই শুরু হয়েছে প্রচণ্ড ভয় আর আতঙ্ক নিয়ে। রাতে ঘুমোতে যাওয়ার আগে কত কিছু ভেবে ঘুমোলাম আজকে সকালটা কিভাবে শুরু করব। কিন্তু সকাল থেকেই যে এতটা খারাপভাবে শুরু হবে এটা ভাবতে পারিনি। হ্যালো সবাইকে, নমস্কার, আমি জুই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে সকালবেলায় ঘুম ভাঙলো ছেলের কান্না দিয়ে, কারণ প্রচণ্ড রকম বিদ্যুৎ চমকাচ্ছিল আর বজ্রপাত হচ্ছিল। সেই শব্দেই ও ঘুমের ঘোরে প্রচণ্ড কান্না করে উঠেছে, আর আমিও ঘুমন্ত অবস্থায় কি করব বুঝে পারিনি। পরক্ষণে দেখলাম প্রচণ্ড মেঘ করেছে আর এত মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঠিক তখনই আবার আমাদের একটুখানি ভয়টা গিয়ে মনটা একটুখানি খুশি হয়ে গেছে, কারণ ছেলের আর আমার প্রচণ্ড বৃষ্টি ভালো লাগে, আর পুটুরানি তো মা আর দাদা যা করে ওর সেটাই ভালো লাগে। বেশ অনেকক্ষণ বিছানায় বসে বসে ছেলে মেয়েকে কোলের মধ্যে নিয়ে বৃষ্টি দেখছিলাম। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল কেউ যদি এক কাপ চা দিত বা পছন্দের একটা খাবার বানিয়ে দিত, কিন্তু তখনই মাথার মধ্যে আবার নাড়া দিল ঘর ঝাড় দিতে হবে, সমস্ত কাজবাজগুলো আমাকে যেন ডাকছে। আবার সঙ্গে রয়েছে ছেলের স্কুল, ওকে রেডি করাতে হবে, তাই মন না চাইলেও বাসি বিছানা ছেড়ে গুছিয়ে নিয়েছি, আর সঙ্গে ঘরটাও ঝাড় দিয়ে ঘরটা আর মুছলাম না, কারণ বাইরে বৃষ্টি হয়েছে তো অনেকটা নোংরা জমেছে। আর দেখেছো তো টবটায় কেমন জল জমেছে, মানে 2 ঘন্টার জন্য মনে হচ্ছিল আজকের মতো আর বৃষ্টি থামবে না, এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরে ঠিকই বৃষ্টিটা থেমে গেল। কিন্তু গতকালকে আমি ভেবে রেখেছিলাম আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি জামা কাপড় ধোবো, পুজো করব, কিন্তু সে সমস্ত আর হলো না। কারণ এখন যদি আমি জামা কাপড়গুলো ধুতে যাই তাহলে মুগ্ধকে স্কুলে পাঠাতে আবার আমার দেরি হয়ে যাবে। তার জন্য আজকে আবার সেই জামা কাপড়গুলো জমাই থাকলো। দেখি দুপুরবেলার দিকে যদি রোদ ওঠে তখন মেশিনের মধ্যে দিয়ে দেবো, কাঁচা হয়ে যাবে। ব্রাশটা করেই প্রথমে চলে এলাম এই জায়গাটা। বৃষ্টিটা এত নেমেছে, ওই ছাদ বেয়ে এখানে জল পড়ে, তাই অনেকটা নোংরা হয়েছে। এটা পায়ে পায়ে ঘরে গেলে ঘরটাও নোংরা হয়ে যাবে। আর সঙ্গে এই গাছগুলোর টব থেকে যদি আমি ওই জলটা না বের করে একটুখানি গুছিয়ে না রাখি, তখন অন্য কাজে আর আমার মনই বসাতে পারবো না। কারণ ছেলে মেয়ের পরে সব থেকে বেশি প্রায়োরিটি আমার এই গাছগুলো, কারণ আমি এদেরকেও প্রচণ্ড ভালোবাসি, কারণ এরা আমাকে আলাদা রকমের একটা শান্তি দেয়। তাই ওদেরকে একটুখানি যত্ন করে গুছিয়ে রাখছি, আর এই নোংরা জায়গাটা আগে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আজকে যে সকালটা কিভাবে শুরু হয়েছে, প্রথমেই তো আতঙ্ক একটা ভয় দিয়ে শুরু হয়েছে, তারপরে বৃষ্টিটা দেখে একটু মনটা ভালো হয়েছিল। কিন্তু এখন আবার মনটা খারাপ করছে যে কতদিন ধরে পুজো করি না, ভেবেছিলাম আজকে ভালো করে ঘরটাকে মুছবো, জামা কাপড়গুলো ধোবো, পুজো করব, কিন্তু সে সমস্ত আর কিছুই হলো না। এই মিষ্টি আলুটা যে কতদিন ধরে ভিজিয়ে রেখেছিলাম, একবার তো ভেবেছি ফেলেই দেব, গাছ হবে না, কিন্তু দেখো 2 দিনের মধ্যে পোট বেরিয়ে কত বড় হয়ে গেছে। অনেক তো হলো গাছপালার যত্ন, এবার আমার ছানাপোনাদের যত্ন নিতে হবে, কারণ মুগ্ধর যাবে স্কুলে, ওকে রেডি করাতে হবে। আর এইদিকে এনাকেও দিয়েছি স্নান করিয়ে, কারণ বাইরে যখন আমি ধুচ্ছিলাম তখন উনি কিন্তু বাইরে আমাকে জল এগিয়ে দিচ্ছিল, নিজেও গায়ে একটু মাখছিল, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি, কারণ বৃষ্টি জল দেখলে ইনি আবার সামলাতে পারেন না নিজেকে। তাই মুগ্ধর সঙ্গে সঙ্গে এনাকেও দিয়েছি স্নান করিয়ে, এবার এনাকে রেডি করানোর পালা। আর মুগ্ধকে রেডি করানো সে তো আমাকে যুদ্ধ জয় করার সমান। ওকে ড্রেস পরানো এখনও হয়নি, দাঁত ব্রাশটা সবে করিয়েছি, এইদিকে লেট হয়ে যাচ্ছে। মানে এই সকালটা যে আমার উপর দিয়ে কী ঝড় যায়, আর এনার এই ঝুঁটু দুটো বাঁধতে আমার মিনিমাম 10 মিনিট এখানে অপচয় হয়েছে। তবে ঝুঁটি দুখানা আবার ওই সামনে থেকে দেখা যায় না, পিছন থেকে একটুখানি দেখা যায়। আজকে আমাদের ঘরের খাবারটা বাইরে থেকে আনা হয়েছে, ইডলি। মুগ্ধ খেয়ে নিয়েছে, ওকে রেডিও করিয়ে দিয়েছি। আর ওই পাশে আমি দুপুরের জন্য রান্না করব ডাল, সেটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। জানো তো আজকে মুগ্ধর স্কুলে যাওয়া দেখে না আমার ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে, কারণ মুগ্ধ সকালবেলা থেকেই বলছিল, মাম্মি আমি আজকে স্কুলে যাব না, আমি ঘরে বসে রেইন দেখব। ছোটোবেলায় জানো তো আমি ওরকম প্রচুর স্কুলে না যাওয়ার অজুহাত খুঁজতাম। মাঝে মাঝে বৃষ্টি হতো সকালের দিকে, ভাবতাম আজকে বোধহয় স্কুলে যেতে হবে না, কিন্তু যখনই স্কুল টাইমটা আসতো ঠিক তখনই বৃষ্টিটা থেমে যেত, আর মনটা এত খারাপ হতো। বৃষ্টি দেখে মন ভালো হতো ঠিকই, কিন্তু থেমে গেলে আবার খুব কান্না পেতো, মানে আমার খুব কষ্ট হতো। আজকে মুগ্ধর যদিও সেই স্কোপটা নেই, কারণ
একটুখানি দেরি হলেও স্কুল ওদেরকে যেতেই হবে। কিন্তু এই স্কুল টাইমে যদি বৃষ্টি হয় না, আমার ছেলে কিন্তু প্রচুর অভিমান করে ঘরে এসে, যে আমি ঘরে বসে রেইন দেখবো, তুমি কেন আমাকে স্কুলে পাঠালে। আর এইদিকে দেখো মুগ্ধকে আমি স্কুলে পাঠিয়ে দিয়ে একটুখানি দুধ ছিল সেটাই ছানা কেটে আমি জসিতাকে খেতে দিয়েছি। কারণ এইদিকে আমার ওই পুটুরানি খেতে খেতে আমার হাতের যে সবজি কাটাকুটো থাকবে দুপুরে রান্নার, সেটা কেটে নিতে পারবো। সকালের দিকে আমি ভাতটা আর যদি আমার কোনো কিছু সিদ্ধ করার থাকে রান্নার, সেটা আমি বসিয়ে দিই। এতে কি হয়, আমার ওই চুলো দুটোই ফাঁকা থাকে যখন আমি সবজিটা রান্না করতে আসি। আর মুগ্ধকে রেডি করাতে করাতে ভাত বা ওই সিদ্ধ জিনিসগুলো না খুব সহজেই হয়ে যায়। যদিও এই সময়টা জানো তো আমার সব থেকে মানে দিনের টাফ সময় আমার মনে হয়। কারণ এই সময়টাতে জসিতা চায় ওর সঙ্গে আমি একটু সময় কাটাবো, ওকে নিয়ে একটুখানি খেলবো। আর অন্যদিকে আমার একটা তাড়া থাকে, আমার রান্নাটা শেষ করতে হবে 11টার মধ্যে। কারণ আমার ছেলেকে ওই স্কুলের খাবারটা খাওয়ায় 12টার দিকে। তাই আমার ক্যারেজটা টাইমের মধ্যেই রেডি করতে হবে, সেটার একটা প্রচুর তাড়া থাকে। আর দু একদিন জসিতা প্রচণ্ড বিরক্ত করে, যেমন আজকে দেখো বারবার কোলে উঠছিল, নামতে চাইছিল না, খেলাও করবে না। মানে ও বারবার চাইছিল যে ওকে নিয়ে আমি ঘরে নিয়ে একটুখানি ব্রেস্ট ফিড করাবো, ঘুম পাড়াবো। কিন্তু আমার হাতে একদমই সময় নেই। কারণ ওকে নিয়ে যদি আমি এখন ওই বিছানাতে যাই না, তাহলে আরামসে 11টা বেজে যাবে। তখন আমার ছেলের ক্যারেজটা আমি কী করে দেবো বলো। আর এই সময়টাতে মা হিসেবে প্রচণ্ড টাফ মনে হয়। আজকে আমার ছেলেকে দিলাম একটুখানি দুধ সিমাই রান্না করে, কারণ এটা ওর লাঞ্চের পরে ওই 3টা নাগাদ খাইয়ে দেয়, একটু বেশি করেই দিলাম। যদিও এগুলো স্কুলে খুব একটা অ্যালাউ নেই, তবে ও যেহেতু খুব বেশি বড় কোনো স্কুলে পড়ে না, একটা ডে কেয়ারের মতোই স্কুল, তাই ওই আয়াকে বলে দিলে খুব সুন্দর করেই খাইয়ে দেয় যত্ন করে। বা আমার ছেলের স্কুলে দেওয়া যায় বলতে পারো, কোনো রকম অসুবিধা হয় না। আর আমি খাবার দাবার একটু বেশিই দিই তুলনামূলক, যাতে ওর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারে। ব্যাস, মুগ্ধর ক্যারেজটাকে পাঠিয়ে দিয়েছি। এবার একটু স্বস্তি, মানে এবার আমি একটু ধীরে সুস্থে কাজ করতে পারবো। এদিকে আমি পাতাকপি আর আলুটাকে কেটে ভাজতে বসিয়ে দিয়েছিলাম, সেটাও অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে দেবো একটুখানি চিকেন মশলা। কারণ এখন এই অন সিজনে পাতাকপি ভাজা, এটার যে একটা বাজে গন্ধ, এটা আমার একদমই সহ্য হয় না। উপর দিয়ে যদি একটুখানি চিকেন মশলা দেওয়া হয় না, এমনিতেই পাতাকপির টেস্টটা না দ্বিগুণ হয়ে যায়। এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য উপর থেকে একটুখানি মশলা ছড়িয়ে দিয়ে ভাজতে ভাজতেই দেখছি বর চলে এসেছে। আর এত বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে 150খানা টাকা দিয়ে। কাঁঠালটা একটুও ভালো না। যদিও এখানে কোয়া এরকম ছাড়িয়ে বিক্রি হয়, তার একটাই কারণ হচ্ছে জানো তো, আমাদের ওই বাঙালিদের যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, সে কাঁঠাল আর এই অন্ধ্রপ্রদেশের কাঁঠালের মধ্যে দিন আর রাত পার্থক্য। ছোটবেলা থেকেই দেখে এসেছি পাকা কাঁঠাল গাছ থেকে পেড়ে হাতে একটুখানি তেল মাখিয়ে দিদা ঠাকুরমা সবাই ভেঙে আমাদেরকে খেতে দিত। কিন্তু এখানের কাঁঠালের আবার একটুখানি ভিআইপি ট্রিটমেন্টের দরকার। হাতে তেলের সঙ্গে এনাদেরকে আবার ছুরি কাচির ব্যবহার করতে হয়, কারণ উপরে আর নিচ থেকে না কেটে বের করলে হাতে সহজে একে বের করা সম্ভব নয়। ছিঁড়ে এসে আর খুব একটা ভালো বেরোয়ও না, হাত ব্যথা হয়ে যায়। তাই এখানে জানো তো কাঁঠালগুলো সবসময় কেটে কোয়া হিসেবে 2 টাকা 3 টাকা করে এক একটা কোয়া হিসেবে বিক্রি হয়। কিন্তু আমার বরের প্রতি বছরই এই আমাকে একটা শাস্তি দেওয়ার জন্য একটা কাঁঠাল আনবেই আনবে। যেমন এবছরে যে তুলে এনেছে, এবার এগুলো আমাকে বসে বসে কাটতে হবে। আর কাঁঠালটা অত বেশি ভালোও ছিল না, কিন্তু বাইরে থেকে কোয়া হিসেবে যেগুলো কিনে আনা হয় সেগুলো দেখে আনা যায়, তাই ওগুলো খেতে বেশি ভালো হয়। আর এই যে যে আস্ত কাঁঠালটা এনেছে, এটা খেতে খুব একটা বেশি ভালো ছিল না, আর ভিতরে কোয়াও খুব বেশি হয়েছিল না। যদিও অর্ধেকটা আমি ফেলে দিয়েছি, কারণ শুধু শুধু ওই ছাড়িয়ে কষ্ট করে ফেলে দিয়ে তো কোনো লাভ নেই। ওর থেকে বরঞ্চ আগে থেকে ফেলে দিলে আমার একটু কষ্টটা কম হবে। তার জন্য কাঁঠালটা যেহেতু খেতে খুব একটা বেশি ভালো ছিল না, তাই অর্ধেকটার মতো কোয়া বের করেছি। আর মাঝের যে কাঁঠালের বীজগুলো থাকে সেগুলো বের করে আলাদা করে নিয়েছি। তবে বীজগুলো খাওয়া হবে না ফেলে দেওয়া হবে এখন পর্যন্ত বলতে পারছি না, কারণ প্রতিবারই যত্ন করে রাখি, পরে আবার সে ফেলেই দিতে হয়। ওর বাবা কাঁঠালের সঙ্গে আরও খাবার এনেছিল, সেগুলোই এখানে পুটু বসে বসে খাচ্ছে।